আন্তর্জাতিক সহযোগিতায় ফাইনাল সিদ্ধান্ত শেখ হাসিনা ডিসেম্বর নয় আগামী 48 ঘন্টার ভিতরে দেশে ফিরবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে শেখ হাসিনাকে বৈধতা দিল বিশ্বের 65টি দেশ। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব ফিরে পাচ্ছে শেখ হাসিনা? এ সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হয়েছে তীব্র আলোচনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। তবে এই ঘোষণার পর বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি প্রায় একই সুরে বলেছে, শেখ হাসিনা রাজনৈতিক নেতা হিসেবে নয়, একজন দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেই দেশে ফিরবেন। তাই ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং আদালতের দেওয়া রায় কার্যকর করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার চলছে এবং আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তার ভাষায়, শিশু কিশোর সহ বহু নিরস্ত্র মানুষের হত্যার বিচার জনগণ দেখতে চায়। বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলারও প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বাস্তবতা নিয়ে। তার মতে, দলের শীর্ষ নেতৃত্ব বিদেশে নিরাপদে থাকলেও মাঠ পর্যায়ে নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখে রয়েছেন। যেদিন প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, ঠিক সেই 5ই অগস্টে কি আবার তার প্রত্যাবর্তনের দিন হতে চলেছে? দেশ ছাড়ার প্রায় 1.5 বছর পর প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডিসেম্বরই কেন? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এদিকে বলছেন, ডিসেম্বরে নয়, আপনাকে তো আমরা কালকেই চাই। তাহলে কি বাংলাদেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার? মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে কি শুরু হবে নতুন আইনি ও রাজনৈতিক লড়াই? নাকি শেখ হাসিনার এই ঘোষণা শুধুই বড় কোনো রাজনৈতিক মাস্টারস্ট্রোক? বাংলাদেশের রাজনীতিতে কি আবারও নামছে নতুন ঝড়? ভারত বাংলাদেশ সম্পর্কেও কি তৈরি হতে পারে নতুন করে উত্তেজনা? শেখ হাসিনা যেদিন ফিরে আসবেন, তিনি যখন আদালত অভিমুখে যাবেন বা তাকে যদি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়, তাকে নিয়ে যখন কারাগারের দিকে যেতে হবে বা আদালতের দিকে যেতে হবে, তখন এই হাজার হাজার লাখ লাখ মানুষ যাদেরকে গত 2 বছরে ফ্যাসিস্টের দোষ চিহ্নিত করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে, কারখানা ভাঙা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের আত্মীয় স্বজন, বাবা মা, এদের উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, যাদের অনেকের লাশ রেল লাইনে পাওয়া যাচ্ছে, নদীর ভেতর পাওয়া যাচ্ছে, তাদের স্বজনেরা, পরিবার, তারা কোথায় যাবেন? তারা তো নিশ্চিতভাবে শেখ হাসিনার সঙ্গে তখন যুক্ত হবেন শেখ হাসিনার সেই বিরাট কাফেলায়। অবশেষে স্থগিত হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়। ডিসেম্বরের আগে বিজয় শুরু আওয়ামী লীগের, পর্দার আড়ালে খেলা শুরু। ডিসেম্বরে ক্ষমতা নেবে সেনাবাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে গত নভেম্বরে যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মৃত্যুদণ্ডের আদেশটি স্থগিত করে দেওয়া হচ্ছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হবে এবং সেটা বিএনপি সরকার করবে। বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, মৃত্যুদণ্ড থাকার সত্ত্বেও নির্দিষ্ট আইনের বিধান অনুসারে শেখ হাসিনা ফিরলে গ্রেফতার নাও হতে পারেন, এমনকি তার জামিনেরও কোনো দরকার হবে না। আবারও কি বাংলাদেশ সেনা শাসনের পথে কারা নেতৃত্ব দিচ্ছেন, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সামরিক অভ্যুত্থানের নীল নকশা? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং ডক্টর ইউনূসের বিদায়ের পর নির্বাচিত সরকারের ভেতরে কেন এত তীব্র অস্বস্তি? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা মাত্র অপশন বিএনপির কাছে আছে, হয় সমঝোতা, না হয় গৃহযুদ্ধ। বিএনপি কি সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সুবিধা দেবে? আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে? আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ এখন দামের পরাতের মতো হয়েছে। আসতেও পারে, যাইতেও পারে। তারেক যেদিকেই পালানোর চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের জালে ওকে পড়তে হবেই। নেত্রী যেদিন দেশে প্রবেশ করবেন, সেদিন তারেক বলেন আর যাই কিছু বলেন, দেশে শুধু কোন সরকার ছাড়া আর কোন সরকার বলবৎ থাকবে না। বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না? এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে, ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে ঠিক একই রকম মানে একটা রেকর্ড বাচ্ছে এরকম ধারায় প্রতিবার তাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা মাত্র একই উত্তর দেন এবং বারবার মনে করিয়ে দেন যে তিনি আগেও যেমন বলেছেন, মানে ভারত আগেও যেমন বলেছে, এখনো বলতে চায় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অনুরোধ এসেছে এবং ভারত সেটা খতিয়ে দেখছে। সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বটে। মানে কেনই বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উপরে ভারত সরকারের কারো মুখ দিয়ে একটি শব্দ এখন পর্যন্ত ইউনূস সরকারের আমলে কিংবা তারেক রহমান সরকারের আমলে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে উচ্চারণ করানো গেল না, সেটা যেমন একটা প্রশ্ন। কেনই বা মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একই উত্তর বারবার দেন, খতিয়ে দেখছে, অনুরোধ এসেছে, খতিয়ে দেখছে ভারত, সেটাও একটা প্রশ্ন বটে। এমনকি এই কদিন আগেও মানে 1 সপ্তাহের মধ্যে 2 দফায় সাংবাদিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ তাকে এই নিয়ে প্রশ্ন করলেন এবং তিনি এর আগের দফায় মনে করিয়েছেন যে প্রত্যর্পণ তো একটা আইনি ইস্যু, কাজে আইনি ভাবেই ভারত সেটা বিবেচনা করছে, খতিয়ে দেখছে এবং এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। এবং প্রায়শই তিনি ভারতের সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেন যে আগেও যেমন
বলা হয়েছে, আগেও যেমন বলা হয়েছে, জানানো হয়েছে, ভারতের সে অবস্থানে যেমন কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন যদি হয় কোনো, তাহলে তারা জানাবেন। কেন এ ধরনের একটা উত্তর সেই 2024-এর সেপ্টেম্বরে প্রথম যখন ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কিনা এ আওয়াজ বাংলাদেশ থেকে উঠলো এবং ভারতের সাংবাদিকেরা সে প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে গেল, তারপর থেকে এখন পর্যন্ত একই উত্তর কেন ভারত দিচ্ছে? যদিও 2024-এর সেপ্টেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বলেছিল যে এটা তো এখন একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এখনো তো প্রত্যর্পণের কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসে নাই, কাজেই আসলে তারপর ভারত খতিয়ে দেখবে। এরপর সেই নোট ভার্বাল দিয়ে যে প্রত্যর্পণের অনুরোধ শুরু, এখন ভারত মাসের পর মাস ধরে স্বীকার করে অনুরোধ আছে তাদের কাছে, কিন্তু তারা খতিয়ে দেখছে, এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হয় না। এখন ভারতের এই আইনি বিষয়টি খতিয়ে দেখতে আসলে কতদিন লাগবে? আর এটা কি সত্যি শুধুই আইনি বিষয় খতিয়ে দেখার একটা প্রশাসনিক বিষয়? এটা কি একটা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়, আইনি কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়, নাকি এটা আসলে একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়? এ নিয়েও বিভিন্ন তরফে ভারতের ভেতরেও কিন্তু ব্যাপক আলোচনা ছিল। কিন্তু শেখ হাসিনা এমন একটা চাল চেলেছেন, শেখ হাসিনা এমন একটা তুরুপের তাস বের করেছেন, এমন একটা ট্রাম্প কার্ড খেলে দিয়েছেন যে এরপর এখন ভারতের সংবাদ মাধ্যম, ভারতের যে বুদ্ধিজীবী মহল 2024-এর আগস্টের পর থেকে ওই যে কেন ভারত সরকার এক বাস্কেটে ডিম রাখলো, কেনই শুধু আওয়ামী লীগের সাথে খাতির করলো, কেন ভারত সরকার এমনকি বিএনপি জামায়াতে ইসলামী সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারলো না, 10 ট্রাকের ইতিহাস ভুলে, বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধিতার রাজনীতির ইতিহাস ভুলে, এমনকি ওই যে 7 সিস্টার্স ছিনিয়ে আনবেন একদল, কিংবা গাজওয়াতুল হিন্দ সফল করতে 50 লক্ষ সৈন্য নিয়ে ভারত চলে যাবেন, এসব রাজনৈতিক বক্তৃতা যেসব দলের শীর্ষ নেতারা দেন তাদের সঙ্গেও ভারত কেন খাতির করলো না? এসব কথা যখন এমনকি ভারতের মধ্যেও একটা দল বলা শুরু করেছিল, তখন শেখ হাসিনা এখন বলে বসেছেন তিনি দেশে যেতে চান, তিনি ফাঁসির মঞ্চ প্রস্তুত রাখতে বলেছেন, তিনি কারাগার প্রস্তুত রাখতে বলেছেন, তিনি বলেছেন তিনি যে কোনো ভাবে দেশে যেতে চান, ফাঁসির রায় মাথায় নিয়ে ফিরতে চান, এবং প্রয়োজনে যদি সরকার মনে করে সরকার ফাঁসি দিতে পারে, মানে তারেক রহমান সরকার যদি মনে করে তাকে কারাগারে রাখতে পারে, তিনি তার নেতাদেরকে নিয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। এখন প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা নিজেই তো দেশে ফিরতে চান, ভারত সরকারের উপর তো তাহলে আর দায় নাই, মানে ভারত সরকার প্রত্যর্পণ করবে কি করবে না বিষয়টা তো আর সেই জায়গায় নাই, কারণ ভারত সরকারের অতিথি যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, তিনি তো নিজেই দেশে ফিরতে চান, কিন্তু বাংলাদেশ সরকার উল্টে এখন বলছে যে তার নিজে নিজে এসে আত্মসমর্পণের সুযোগ নাই, তাকে নাকি ভারত সরকারকেই প্রত্যর্পণ করতে হবে, এবং ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা এই বিষয়ে একটা সিদ্ধান্ত হতে হবে। কারণ বাংলাদেশ সরকারের আসলে যে ইচ্ছাটা, আশাটা, এবং ভারত সরকার সে বিষয়ে কোনোভাবে সাড়া দিতে চায় না, সেটা হচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত কিছুতেই বাংলাদেশের সঙ্গে কোনো চিঠি চালাচালি, বাংলাদেশের সঙ্গে কোনো প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সুযোগ তৈরি করতে চায় না, এবং সে কারণে প্রকাশ্যে শেখ হাসিনা বিষয়ে কোনো মন্তব্য, শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কোনো মন্তব্য করতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিশ্রি কিংবা ভারত সরকারের কোনো পর্যায়ে কোনো নেতাকে এখন পর্যন্ত এসব বিষয়ে মন্তব্য করতে দেখা যায় নাই। দেখেন, এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারতে গেলেন, তখন বাংলাদেশের রীতিমতো শিরোনাম হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে আলাপ করেছেন, এবং হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠাতে নাকি ভারত সম্মত হয়ে গেছে। এরপর মে গেছে, জুন গেছে, জুলাই মাসও যেতে শুরু করেছে, এখন পর্যন্ত হাদি হত্যার 2 আসামিকে ফেরত পাঠানোর বিষয়েও ভারতের কোনো রকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। হাদি হত্যার আসামিদেরই যখন ফেরত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত একটি শব্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আদায় করতে পারেনি, তখন বুঝতে অসুবিধা হয় না বারবার রণধীর জয়সওয়াল যে বলেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, এটা বলেন কারণ বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার বা অনুরোধে সাড়া দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ভারত বোধ করে না। অন্যদিকে শেখ হাসিনা তো এখন নিজেই বাংলাদেশে যেতে রাজি, সেখানে সরকার কেন তাকে ফিরিয়ে নিতে রাজি না, এই প্রসঙ্গটি বরং বাংলাদেশ সরকারকে এত বেশি বিব্রত করবে আগামী মাসগুলোতে যে ভারত জানে, ওই যে ভারতেরই অনেক বুদ্ধিজীবীরা বলছিলেন যে হয়তো আন্তর্জাতিকভাবেও ভারত চাপের মুখে পড়তে পারে শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে, সে চাপও যে কোনোভাবেই কার্যকর হবে না সেটা ভারত খুব ভালোভাবে জানে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম, বাংলাদেশের অনেক বিশ্লেষকেরা এবং বাংলাদেশের বিএনপি জামাত ঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সাংবাদিকদের একটা অংশ এমন কথা লিখছিলেন, বলছিলেন যে ভারতের সরকার নাকি শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। এখন শেখ হাসিনা নিজেই রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ সরকার তো বারবার চিঠি দিচ্ছে ভারত সরকারকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য, এখন আমি নিজেই যেতে রাজি, বাংলাদেশ সরকারকে প্রস্তুত হতে হবে। কাজেই ভারত সরকার শেখ হাসিনা যতদিন ভারতে আছেন, মানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর ডিসেম্বরে যেটা খোলাসা করে ভারতের এক বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় বলেছিলেন যে শেখ হাসিনা ততদিন থাকবেন ভারতে যতদিন তিনি থাকা প্রয়োজন মনে করবেন, শেখ হাসিনা যতদিন থাকবেন ভারত ওই প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছি এর বাইরে আর
কোনো মন্তব্য, কোনো টু শব্দ করবে না। দেখেন, সীমান্তে পুশিং শুরু করেছে ভারত সেই 2025-এর মে মাস থেকে। এখন পর্যন্ত বাংলাদেশের ইউনূস সরকার কিংবা তারেক রহমান সরকার এ বিষয়ে ভারতের মুখ খোলাতে পারে নাই। সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিং এ বলেছেনই যে অন্তত ভারতকে 12-13টি চিঠি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সীমান্তে পুশিং বন্ধের বিষয়ে, কিন্তু ভারত কোনো চ্যানেলে কোনো পর্যায়ে এ বিষয়ে কোনো আলাপ শুরু করে নাই। ভারত এই যে সীমান্তে পুশিং, শেখ হাসিনার প্রত্যর্পণ কিংবা ওই যে হাদি হত্যার আসামিদের ফেরত যাওয়া, এই কোনো বিষয়ে বাংলাদেশের কোনো অনুরোধে সাড়া দেবে না। কারণ একদিকে যেমন ভারত 2025-এর নভেম্বরে তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে বাংলাদেশ ভারত সীমান্তে যে জঙ্গি শিবিরগুলো গড়ে উঠেছে সেই জঙ্গি শিবিরগুলোর স্যাটেলাইট ছবি তুলে দিয়ে এসব বন্ধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিল। ঠিক যেভাবে ভারত 2025-এর ডিসেম্বরে হাদি হত্যার পর ভয়াবহ ভারত বিরোধী রাজনীতি আবারও চাঙা হয়ে ওঠার পর এবং বাংলাদেশে 2024-এর পরের প্রভাবশালী নেতা হাসনাত আব্দুল্লাহর মতো ব্যক্তিরা শহীদ মিনারে দাঁড়িয়ে 7 সিস্টার্স আলাদা করে ফেলার ঘোষণা দেওয়ার পর এবং হাদির মৃত্যুর পর ভারতীয় হাইকমিশনে ঢাকায় চট্টগ্রামে হামলা হওয়ার পর ভারত স্পষ্টত এই প্রত্যাশা রেখেই তারেক রহমানকে দেশে ফেরত এনেছিল এবং তারেক রহমানের ক্ষমতায় যাওয়ার বিষয়ে পূর্ণ সমর্থন দিয়েছিল যে তারেক রহমান বাংলাদেশে এসে এই ভারত বিদ্বেষী রাজনীতি যেমন বন্ধ করবেন, তেমনি 10 ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য আনতে দেওয়ার সুযোগ করে দেওয়া তারেক রহমানকে ভারত বিশ্বাস করেছিল যে তিনি এ দফায় বাংলাদেশের ভূমি ভারত বিরোধী কোনো কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবেন না। এসব শর্ত যেমন তারেক রহমান পূরণ করেন নাই, তারেক রহমান বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টিতেও কোনো উদ্যোগ নেন নাই। যে সরকার এসব বিষয়ে উদ্যোগ নেবে না সে সরকারের সঙ্গে যে ভারত কোনো সক্রিয় সম্পর্ক গড়ে তুলবে না, সেটা কিন্তু 2025 সালের নভেম্বরে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রকাশ্য বিবৃতি দিয়ে স্পষ্ট করেছিল। একদিকে যেমন রণধীর জয়সওয়ালের মুখ দিয়ে নিয়মিত বলানো হয় যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশই প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সবচেয়ে বড় চাওয়া, ঠিক তেমনি ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দেওয়া সেই বিবৃতিতে ভারত বলেছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে মানুষের সমর্থিত দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিয়ে সেই আওয়ামী লীগের সকল নেতা কর্মী সমর্থকদের প্রতিও ঢালাও মামলা দায়ের করে এবং সারা দেশ জুড়ে অভিযান চালিয়ে ক্রমাগতভাবে বিভক্তি বাড়িয়ে যে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে ধরে রাখা হচ্ছে, সেই পরিস্থিতিতে ভারত বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার জন্য তারেক রহমান সরকারও কাজ করছে বলে মনে করে না। ঠিক যে কারণে ইউনূস সরকারের সঙ্গে তারা কোনো রকম যোগাযোগের চ্যানেল স্থাপন করে নাই বা অব্যাহত রাখে নাই ইউনূস আমলে, তারেক রহমান সরকারের সঙ্গেও তাই সকল যোগাযোগের চ্যানেল বন্ধ রেখেছে ভারত তাই এই একই কথা বারবার শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে বলতে থাকবে। ভারত অনুরোধ পেয়েছে এবং ভারত তা খতিয়ে দেখছে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যেতে চান, কাজেই ভারত ফেরত দিচ্ছে না বলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না। এমনকি 3-4 দিন আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ যেটা বলেছেন শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সদিচ্ছা প্রয়োজন, এটা যে একটা ফাঁপা বুলি, সেটা ক্রমাগতভাবেই শেখ হাসিনার বর্তমান অবস্থান, দেশে ফেরার ঘোষণা আর ভারতের অনর অবস্থানে আরো পরিষ্কার হবে সামনের দিনগুলোতে। হঠাৎ করে মনে হচ্ছে রাজনীতির মোড় ঘুরতে শুরু করেছে। একদিন আগেই আমরা দেখলাম যে জামাতের পক্ষ থেকে আবেদন জানানো হলো নির্বাচন কমিশনে আওয়ামী লীগ যেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগের তো অংশগ্রহণ করার স্কোপ নেই, কারণ এটা নির্দলীয় নির্বাচন। আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউই যেন, আওয়ামী লীগ করে এমন কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য আচরণবিধি করতে বলা হয়েছিল জামাতের পক্ষ থেকে, যে এরকম একটা আচরণবিধি করা হবে যে আওয়ামী লীগ করে এমন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। একটা রাজনৈতিক দল, একটা গণতান্ত্রিক দল, সেই দল যদি নিজেদেরকে গণতান্ত্রিক দল হিসেবে দাবি করে, তাহলে সেই দল এরকম আচরণবিধি নির্বাচন কমিশনকে করতে বলতে পারে কিনা সেই প্রশ্ন উঠেছিল। একদিন পরেই আমরা দেখলাম যে বিএনপির অবস্থান একেবারেই ভিন্ন, উল্টা অবস্থান। এবং বিএনপির এর আগের যে অবস্থান, কর্মকাণ্ড, বিশেষ করে সংসদে মেটিকুলাস ইউনুসীয় যুগের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা যেটা দীর্ঘায়িত করেছিল, সেই অবস্থানটা সবাইকে অবাক করে দিয়েছিল। কারণ বিএনপির অবস্থান তো সেটা হওয়ার কথা নয়। বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রাখা এটা সমর্থন করে না। এই তো 2-3 দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো দল নিষিদ্ধের পক্ষে বিএনপি না, অথচ সেই বিএনপি সংসদে আইন পাশ করেছে যেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা
অব্যাহত থাকে। অতঃপর আজকে এসে মনে হলো যে বিএনপির অবস্থান পরিবর্তন হতে শুরু করেছে। নির্বাচন কমিশনে বিএনপি যে বক্তব্য রেখেছে তাতে সেই ইউটার্ন অবস্থাটা মনে হচ্ছে। হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন কেন? বিএনপি কেন চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক? দর্শক, বলছিলাম বিএনপির রাজনৈতিক অবস্থানের ইউটার্ন আমরা দেখছি। জামাতের অবস্থানের পরিপূর্ণ ব্যতিক্রম অবস্থান বিএনপির। জামাত চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যেন আগামী স্থানীয় সরকার নির্বাচন, যেটা আগামী মাসেই তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই নির্বাচন যেন মানে কোনোভাবেই তারা করতে না পারে প্রার্থী হিসেবে, সেটা জামাতের চাওয়া। এবং সেই চাওয়ার বিপরীত অবস্থানে বিএনপি বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা না, মানে তাদের বক্তব্য হচ্ছে যে কে নির্বাচন করতে পারবে আর কে নির্বাচন করতে পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আদালতের ব্যাপার, এটা কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। এই বক্তব্যই পরিষ্কারভাবে বলে দেয় যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। গণমাধ্যমের রিপোর্টটাও আপনারা দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে নির্বাচনে কে অংশ নিতে পারবে না পারবে সেটি ইসি আদালতের বিষয়, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিষয়ে রিজভি। অর্থাৎ এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা ইসির সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়েছি। এটাই স্পষ্ট প্রমাণ করে যে বিএনপির অবস্থান পরিবর্তন হয়েছে। বিএনপি চাইছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারুক। যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয় তাহলে কি হবে, এই ব্যাপারটা বুঝেই বিএনপি এটা চাইছে। কারণ বিএনপির রাজনৈতিক সচেতন ইদানিং আগের যে কোনো সময়ের চাইতে বিএনপির বর্তমান যে নেতৃত্ব, সেই নেতৃত্ব রাজনৈতিকভাবে অনেক সচেতন, এটা আমরা দেখছি। কারণ কিছুদিন আগেই আওয়ামী লীগের যে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ফাঁস হয়ে গিয়েছে। সেই ফাঁস হয়ে যাওয়ার ফলেই বিএনপি আমার মনে হয় সচেতন হয়ে গেছে। কারণ বিশেষ করে পেশাজীবী সংগঠন, বিশেষ করে মানে আদালতের বারগুলোর নির্বাচনে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি, এতে বিএনপি স্থানীয়ভাবে আন্তর্জাতিকভাবে প্রচন্ড সমালোচিত হয়েছে। সেই একই কাজ যদি স্থানীয় সরকার নির্বাচনে তারা করে তাহলে কিন্তু তাদের অবস্থান আরো দুর্বল হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। সেটা তারা চাইছে না। এক, দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ তার কৌশল যেটা নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া না হয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে বাধা দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে যে বিএনপির প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, সেটা জামাত হোক, এনসিপি হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক না কেন, প্রধান প্রতিদ্বন্দ্বী যে হবে, যাকে ভোট দিলে বিএনপির প্রার্থীকে হারানো যাবে, তাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেবে আওয়ামী লীগ। সুতরাং সেই সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ নেয়, আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে, তাতে করে স্থানীয় সরকার নির্বাচনে একেবারে নিশ্চিত যে দৃশ্যটা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার কারণে বিএনপির একেবারে মানে অকল্পনীয় বিজয় এসেছে, যে বিজয়টা মানে বিএনপির সরকারে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বিশাল বিপুল বিজয়ের কথা কিন্তু কেউ ভাবেনি। সেটা আওয়ামী লীগের ভোটারদের ভোটের কারণেই হয়েছে। ঠিক উল্টা চিত্রটা হবে যদি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা অন্যদিকে ভোট দিয়ে দেয়। এটা আমার মনে হয় যে বিএনপি খুব ভালোভাবে উপলব্ধি করেছে, এবং উপলব্ধি করেছে বলেই আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা মানে এই জামাতের যে চাওয়া, সেই চাওয়ার উল্টো অবস্থান নিয়েছে। এখানে বলা হচ্ছে যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেছেন, নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়, আইনে কি আছে দেখে সেই অনুযায়ী তারা নির্ধারণ করবে, অর্থাৎ তাদের উপরে ছেড়ে দিয়েছে। আজকে বৈঠকে তিনি এই বক্তব্য দেন। তিনি স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে আটকাতে ইসিতে চিঠি দিয়েছে জামাত। এ বিষয়ে বিএনপির অবস্থান কি জানতে চাইলে রিজভি বলেন, তিনি বলেন, এবারে নির্বাচনে দলীয় প্রতীকের ভিত্তিতে কোনো নির্বাচন হবে না। সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। আইন অনুযায়ী সেটা হবে, অন্য রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় না। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে, সেই আইন অনুযায়ী নির্বাচনে কে যাবেন না সেটা সম্পূর্ণ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা তার কাছেই ছেড়ে দিলাম। অর্থাৎ তার বক্তব্য স্পষ্ট, একেবারে স্পষ্ট। তিনি তার সরাসরি বলবেন না যে আমরা চাই আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করুক, এভাবে তার সরাসরি বলবেন না, সেটা তো রাজনৈতিক কৌশল। রাজনৈতিক কৌশলে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার কথা সেই ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেছেন, এবং এই ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে নানাবিধ কারণে সাম্প্রতিক সময় তো শেখ হাসিনার ফেরা নিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলছে। নানাবিধ কারণে বিএনপি এই মুহূর্তে কোনো ধরনের বিতর্কের মুখে পড়তে চাইছে না নির্বাচন কেন্দ্রে। কারণ নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাইরে রাখার মেটিকুলাস ডিজাইনটা তারা করে, যে ডিজাইনটা ইউনূস সরকার করেছে, ওই নির্বাচনে কিন্তু বিএনপির দায় ছিল না, কারণ ইউনূস সরকারের উপরে তারা দায় চাপিয়ে পার পেতে পারবে। কিন্তু এখন যখন বিএনপি নিজেরা ক্ষমতায়, তখন যখন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার মানে পদ্ধতি তারা অ্যাপ্লাই করবে, তখন কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করার অধিকারটা তারা হারিয়ে ফেলবে। আওয়ামী লীগ নির্বাচনকে কলুষিত করেছে, বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, দিনের রাতে করেছে, এই যে অভিযোগগুলো করার নৈতিক অধিকার আর তাদের থাকবে না। সুতরাং সেই কারণেই তারা এই মানে নিজেদের চেঞ্জটা আনছে, এবং আন্তর্জাতিক চাপ বাড়লে আওয়ামী লীগের উপরে নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও হয়তো উইথড্র হয়ে যেতে পারে। যতই আদালতে বিচারের প্রক্রিয়া চলুক না কেন, আওয়ামী লীগের মতো এত বড় দলকে যে কোনো পদ্ধতিতে নিষিদ্ধ করা এবং মানে তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা, সেই চেষ্টাতে বুমেরাং একটা মানে রেজাল্ট আসতে পারে বলেই যখন
যখন বিশ্লেষকরা মনে করেন তখন সেই ব্যাপারে বিএনপি নিশ্চয়ই সচেতন থাকবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।